নামজারি করতে পারলে জমির মালিকানা নিয়ে আর কোনো চিন্তা নেই, এমনটাই মনে করে ভূমি মালিকেরা। তারা ভাবে যেমন তেমন ভাবে একটা দলিল যদি থাকে আর সেটা যদি নামজারি করে নেওয়া যায় তাহলে তার কোনো চিন্তা নেই। কেননা নামজারি হয়ে গেলে তো আমি নামজারি খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করতে পারবো গভর্নমেন্টকে, আর আমার জমির মালিকানাও আর কেউ বাতিল করতে পারবে না, আমার কাছ থেকে জমি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো সত্যিকার অর্থে কি তাই? ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী এটাই কি বাস্তব? 1 জুলাই থেকে অবশেষে বাংলাদেশে এমন এক নিয়ম চালু হতে যাচ্ছে যেখানে আপনার শুধু নামজারি থাকলেই হবে না, আর যদি নামজারি থাকে আপনি যেমন জমির বৈধ মালিক ঠিক তেমনইভাবে আপনার নামজারি থাকার পরেও আপনি মালিকানা হারাবেন। ভাবতে হবে যে কী কারণে নামজারি থাকলেও আর জমির মালিক হওয়া যাবে না। আর বাস্তবতা হচ্ছে 1 জুলাই থেকে কারা সুবিধা গ্রহণ করে নামজারি বাতিল করে দিয়ে জমির মালিকানা উদ্ধার করে নিতে পারবে। সাধারণত 3টি কারণে একজন ভূমি মালিকের বৈধ নামজারি খতিয়ান থাকলেও তার মালিকানা বাতিল হয়ে যায়। অর্থাৎ এই 3টি কারণের ভিতরে যে আপনিও আছেন এটা আপনাকে জানতে হবে। যদি আপনি থাকেন তাহলে আপনার মালিকানা কিন্তু 100 বছর পরে হলেও বাতিল হয়ে যাবে। আপনি যদি এটা মনে করেন যে আপনার মালিকানা কেউ বাতিল করতে পারবে না, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। তবে হ্যাঁ, যদি আপনি ন্যায্যতার ভিত্তিতে জমি ক্রয় করেন, আপনি যদি বৈধভাবে জমি ক্রয় করে মালিকানা পেয়ে থাকেন, আপনার যদি হালাল টাকা বিনিয়োগ করার মাধ্যমে আপনি জমি ক্রয় করে থাকেন, তাহলে অবশ্যই আপনার নামজারির ভিতরে যদি বা দলিলের ভিতরে কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করে নিয়ে আপনি আবার আপনার মালিকানা টিকাতে পারবেন, বা আপনার নামজারি খতিয়ানের স্থায়িত্ব আপনি টিকাতে পারবেন বা বৈধতা আপনি বৃদ্ধি করতে পারবেন। তাই এখানে আপনাকে অবশ্যই কয়েকটা নিয়ম জানতে হবে। আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে কোন সেই 3টে কারণ, যে 3টে কারণে একজন ভূমি মালিকের নামজারি খতিয়ান থাকার পরও তার মালিকানা থাকে না, আর যদি সত্যিকার অর্থে কারোর ভুল হয়ে থাকে তাহলে সে ভুলগুলো সে সংশোধন করবে কিভাবে। 1 জুলাই থেকে একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের, আপনি নামজারির জন্য যদি আবেদন করেন, আপনার যদি দলিল থাকে, তাহলে অবশ্যই আপনার সেই নামজারি আবেদন রিজেক্ট করার ক্ষমতা আর কোনো এসিল্যান্ডের নাই। প্রত্যেকটা ভূমি অফিসে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার তাগিদ প্রদান করা হয়েছে, এবং এমনকি এবার স্টেট ফরওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রীর পক্ষ থেকে, যদি কোনো এসিল্যান্ড সাহেব কারোর নামজারি আবেদন রিজেক্ট করে দেয় তাহলে অবশ্যই উক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনি নামজারি আবেদন বাতিল করতে পারবেন, যৌক্তিক কারণ দেখাতে হবে। কি কারণে তার নামজারি আবেদন বাতিল হয়েছে সেই কারণটা আপনাকে স্পেসিফিকলি আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে। আপনি ভূমি মালিক নামজারি আবেদন করেছে আর আপনি তাকে স্পষ্টভাবে না উল্লেখ করে আপনি নামজারি আবেদন বাতিল করে দিলেন, এটা হবে না। অর্থাৎ তাকে স্পষ্ট করে জানাতে হবে, তার একেবারে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে এই ভুলের কারণে আপনার নামজারি বাতিল হয়েছে, আপনি এখন ভুলটি সংশোধন করে নিয়ে আসেন, আমি আবার পরবর্তীতে আপনার নামজারি করে দিচ্ছি। কিন্তু দেখা গিয়েছে পূর্বে বিভিন্ন সময় বিভিন্ন এসিল্যান্ড তারা এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে নামজারির এই ভুলগুলোকে তারা ধরিয়ে না দিয়ে উল্লেখ করত বা নামজারি আবেদন বাতিল করে দিতে, তখন এই এসিল্যান্ডের এই সাজানো কিছু লোক থাকতো, তৃতীয় পক্ষ, প্রতারক বা দালাল চক্র, তারা আবার ওই ভুক্তভোগী ব্যক্তির কাছে যাওয়ার মাধ্যমে একটা প্রস্তাব দিত, জানাতো যে যদি আপনি আমাদের দ্বারা নামজারির জন্য আবেদন করেন তাহলে আপনার নামজারি আবেদন রিজেক্ট হবে না, বাতিল হবে না। আপনি খুব সহজেই এই পরিমাণ টাকা দেবেন আর বাসায় যে নাকে তেল দিয়ে ঘুমাবেন, আমরা আপনার নামজারি আবেদন সম্পন্ন করে দেবো এবং নামজারি খতিয়ান আপনার বাসায় পৌঁছে দেব। এইভাবে অফার দেওয়ার একটা সিস্টেম, অর্থাৎ সিন্ডিকেটের একটা বড় ধরনের একটা সার্কেল তৈরি করা হতো এসিল্যান্ড অফিসকে ঘিরে। সেই অফিস, সেই সার্কেল চিরতরে দূর করে দেওয়া এবং সিন্ডিকেট ব্যবসা ভেঙে ফেলার জন্য অবশেষে এই নিয়ম চালু করা হয়েছে। অর্থাৎ আপনি নিজে আবেদন যেমন করবেন ঠিক তেমনিভাবে 28 কর্মদিবসের ভিতরে আপনার নামজারি আবেদন সম্পন্ন হবে এবং আপনার কোনো ধরনের বাড়তি টাকা খরচ ছাড়া 1170 টাকার ভিতরে আপনার নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়া হবে। কিন্তু মনে রাখতে হবে, আপনার নামজারি খতিয়ান থাকা মানে কিন্তু মালিকানা নয়। যদি আপনার আপনার দলিলের ভিতরে যদি 3টি সমস্যা থাকে বা 3 ধরনের দলিল যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এই দলিল অনুযায়ী নামজারি খতিয়ান থাকলেও, দুর্নীতি করে নামজারি খতিয়ান পেলেও, খাজনা প্রদান করার পরও আপনি 100 বছরের পরেও কিন্তু আপনার মালিকানা হারাতে হতে পারে। সেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে কোনো ব্যক্তি থেকে জমি ক্রয় করেন, কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছে, এমন ব্যক্তির কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন। এখন যে ব্যক্তি জমিটা আপনার কাছে বিক্রয় করেছে, সে যে দাগ থেকে বিক্রয় করেছে সেই দাগে তার আরও অসংখ্য ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদের অংশ আছে। এখন সেই জায়গায় আপনি জমিটা ক্রয় করেছেন, আপনাকে ওই দাগটা সম্পূর্ণ দখল দেখে তিনি জমি বিক্রয় করেছে। এমনও হয়েছে যে সে তার অংশ যতটুকু ওখানে আছে তার থেকে বেশি পরিমাণ অংশ উল্লেখ করে বা বেশি পরিমাণ জমি আপনাকে রেজিস্ট্রি করে দিয়েছে, নামজারি আপনার হয়ে গেছে। আপনি মনে করছেন যে এই জমি আপনার থেকে কেউ আর বের করে নিতে পারবে না,
কিন্তু অন্য যে অংশীদার যারা রয়েছে, অন্য সহ অংশীদার যারা রয়েছে, তারা এখন চাইলেই কিন্তু আপনার কাছ থেকে তাদের ওই জমি বের করে নিতে পারে। 100 বছরও যদি আপনি জমি দখলে থাকেন, তাহলেও আপনি ওই জমি দখল ধরে রাখতে পারবেন না, কারণ এটা ওয়ারিশান সম্পত্তি, আপনি আনডিভাইডেড প্রপার্টি ক্রয় করেছেন। যদি আপনি নিশ্চিন্তে কোনো ধরনের উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করতে চান, তাহলে অবশ্যই সেটার ডিভিশন আছে কিনা বা সেটার আপনার বাটোয়ারা আছে কিনা এটা আগে নিশ্চিত হয়ে নেবেন। যদি বাটোয়ারা থাকে, বন্টননামা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ওই জমি ক্রয় করতে পারবেন। আপনার বন্টননামার আলোকে আপনি জমির মালিকানা স্থায়ীভাবে সাস্টেইন করতে পারবেন। দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে আপনি এমন এক ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন যার মালিকানার ধারাবাহিকতা ঠিক নেই। অর্থাৎ এই ব্যক্তি যিনি আপনার কাছে জমিটা বিক্রয় করেছে, সেই ব্যক্তি বৈধ মালিক নয়। অর্থাৎ তিনি হয়তো ভুল রেকর্ডের মাধ্যমে নিজের নামে জমি মালিকানা পেয়েছে বা নিজের নামে জমি রেকর্ড করে নিয়েছে, অথবা যার থেকে তিনি জমির মালিকানা ক্রয় করেছে সেই ব্যক্তি ভুল মালিক ছিল। এভাবে দেখা যাচ্ছে যে বাইফোর্স ভুল মালিকের কাছ থেকে আপনার আবার জমি ক্রয় করা পড়েছে। এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করার কারণে আপনি ওই জমিটা ধরে রাখতে পারবেন না বা আপনার নামজারি খতিয়ান বাতিল হয়ে যাবে। যারা ওই জমির বৈধ মালিক, তারা যদি রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয় ভালো একজন অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী, তাহলে খুব সহজেই তারা রেকর্ড সংশোধন করে ওই জমির মালিকানা বাতিল করে দিতে পারবে এবং তারা তাদের মালিকানা ফেরত পাবে। আর মালিকানা ফেরত পেয়ে গেলে ওই দলিলে বা ওই জমিতে পরবর্তীতে যতগুলো দলিলই হোক না কেন, ওই দলিলগুলোর আর কোনো ভ্যালিডিটি নেই, আর কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে আপনি যদি এমন কোনো ব্যক্তির থেকে জমি ক্রয় করেন যিনি জোর জবরদস্তি বা জাল দলিল বা দখলদারিত্বের ভিত্তিতে মালিক হয়েছিলেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমিদার। তার মানে এই নয় যে যেমন তেমনভাবে একটা দলিল থাকলেই হবে। মূলত দলিলটা এমনভাবে হতে হবে যেটার একটা চেইন অফ কমান্ড আছে, অর্থাৎ সিএস রেকর্ড থেকে এসে থেকে আরএস বা প্রত্যেকটা রেকর্ড বা মালিকানার হাত বদল হয়ে যেভাবে প্রত্যেকটার ধারাবাহিকতা সঠিকভাবে আসে। এখানে কোনো ধরনের কোনো ত্রুটি নেই, কোনো ধরনের কাউকে ঠকিয়ে মালিকানা পাওয়া হয়েছে বা জোরপূর্বক দখল করে মালিকানা নেওয়া হয়েছে, জাল দলিল তৈরি করার মাধ্যমে মালিকানা হয়েছে, এ ধরনের কোনো ইললিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে কেউ মালিকানা পায়নি। এমনটা যদি হয়ে থাকে আর এমন ব্যক্তি থেকে যদি আপনি জমি ক্রয় করেন, তাহলে আপনাকে এখন জমি ছেড়ে দিতে হবে। এমনকি আপনার জমির ভিতরে যদি সরকারি কোনো সংস্থার জমি, খাস জমি, অর্পিত সম্পত্তি থাকে, তাহলেও কিন্তু আপনার ওই খতিয়ানের কোনো গ্রহণযোগ্যতা নেই। সরকার চাইলেই যে কোনো সময় তাদের এই জমি যেমন তারা ফেরত নিতে পারে, ঠিক তেমনইভাবে সরকারি যে সংস্থাগুলো তারাও চাইলে, যেমন পানি উন্নয়ন বোর্ড আছে, রেল অধিদপ্তর আছে, সড়ক ও জনপথ অধিদপ্তর আছে, বন বিভাগ আছে, বিভিন্ন যে সংস্থাগুলো আছে, তারা চাইলে কিন্তু তাদের জমি তারা রিটার্ন নিতে পারবে যে কোনো সময়। তাই অবশ্যই জমি ক্রয়ের পূর্বে চেইন অফ কমান্ড, অর্থাৎ প্রত্যেকটা চেইন, মালিকানা যে ধারাবাহিকতা, মালিকানা যে চেইনগুলো, এই চেইনগুলো যাচাই করে যদি জমি ক্রয় করা হয়, তাহলে আপনার মালিকানা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনার খতিয়ান নিয়ে কোনো অসুবিধা হবে না। আপনি নিশ্চিন্তে জমি দখল ধরে রাখতে পারবেন, মালিকানাও আপনি ধরে রাখতে পারবেন। কখনো আপনার খতিয়ান বাতিল হয়ে ওই জমি কেউ আপনার কাছ থেকে বের করে নিতে পারবে না।